কালকে একটা পর্যায়ে এমন হয়ে গিয়েছিল যে সেখানে তখন পুলিশের ভূমিকা নেওয়া ছাড়া কোনো উপায় ছিল না। মানববন্ধনকে আপনি যদি মব বলেন সেলিম ভাই, এটা খুবই দুর্ভাগ্যজনক। তাহলে গণতান্ত্রিক কি আর উপায় থাকবে মানুষের প্রতিবাদ করার? একটা মানববন্ধন না, সেটা মানববন্ধনে ছিল না, সেটা না না, এটা মিডিয়াতে আসছে, তো মিডিয়া দেখাক যে কোথাও ভাঙচুর করছে। আপনি ভাঙচুর বলেছেন, আপনি মব বলেছেন, এটাকে যদি মব বলে, এটা পূর্ব ঘোষিত ছিল কিন্তু গ্রাহকদের। আমরা যে কাজগুলি করছি সেই কাজগুলিতে আপনার কিছু সমালোচনা তো বিরোধী দল করবে, যেটা বিরোধী দল সমালোচনা না, কিন্তু সরকারের দলের কোনো সমালোচনা কি করা যাবে না? যেমন এই যে অনেকে তো দেখা যায় ইতিমধ্যে আপনার মামলা করে তাদেরকে গ্রেপ্তার করেছে সরকারের গণতান্ত্রিক ব্যবস্থায় এটা তো বিরোধী দল থাকবে এবং তারা সমালোচনা করে চালাবে। এবং যে একটা ছায়া মন্ত্রিসভা করতে চায়, এটাকেও আমরা ওয়েলকাম জানাই যে এগুলি থাকা, কারণ আমরা কাজগুলি করছি সেটা যদি সমালোচনাই না থাকবে তাহলে তো আমরাও স্বৈরাচারের আসনে চলে যাব। সুতরাং আমরা সেটা করতে চাই না। এবং আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব, মাননীয় প্রধানমন্ত্রী, উনি মহান জাতীয় সংসদেও কিন্তু আমাদেরকে যেভাবে উনি ওনাদের যে অ্যাপ্রোচগুলি উনি যেভাবে গ্রহণ করেন, এটা মানে হলো যে গণতন্ত্রের প্রতি যে একটা সহনশীল আচরণ বিরোধী দলের প্রতি থাকা, এটা একটা গণতান্ত্রিক ব্যবস্থা। এবং আমাদের যখন নাকি এই যে আপনার জ্বালানি সংকট দেখা দিয়েছেন, তখন কিন্তু দেখেন বিরোধী দল কিন্তু এগিয়ে আসছে আমাদেরকে সহযোগিতা করার জন্য, এবং তারা প্রস্তাব রেখেছে যে আমরা সহযোগিতা করতে চাই। এবং সেখানে সমান সংখ্যক সদস্য দিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটি কমিটি গঠন করেন, এবং কমিটি গঠন করার পরে কিন্তু জ্বালানি সংকটও আপনি সবাই মিলে আমরা সেই সংকট মোকাবেলা করেছি। এখন যেটা আপনার এই ব্যাংকের যে বিষয়টা, এটা আমরা অবশ্যই যে কোনো বিতর্কিত ব্যক্তিকে আমরা দেখতে চাই না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আপনি দেখেন উনি কাউকে ছাড় দেয় না। এবং এখানে আজকে মশক নিধনের বিষয়ে আপনি দেখেছেন যে আপনি কথাটি উচ্চারণ করেছেন যে চট্টগ্রামের মেয়র সাহেবকে যে কথা উনি বলেছেন, এবং ওনার হাতের লেখা চিঠিটিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। উনি যেই নিজের হাতে যেটা লিখেছেন যে এটার জন্য ফ্লোরিডায় যাওয়ার দরকার নেই, এটা মশক পাশে গিয়ে দাঁড়ালে হয়ে যাবে, কাছে গিয়ে দাঁড়ালে কিভাবে মশা মারতে হয় সেটা আপনি জানতে পারবেন। প্রতিটি ক্ষেত্রে মন্ত্রী মহোদয় যারা আছেন, কিন্তু আপনারা কি মনে করেন প্রধানমন্ত্রী যেভাবে চালাতে চাচ্ছে, প্রধানমন্ত্রী কি চাচ্ছে, প্রধানমন্ত্রী কিভাবে দেশ পরিচালনা করার জন্য তিনি পরিকল্পনা করছেন, সেগুলি কি আপনাদের এই ক্যাবিনেটের মন্ত্রীরা আর আপনারা এমপিরা কি বুঝতে পারছেন? ওনার মনের ইচ্ছে সেভাবে কি নিজেদেরকে পরিচালিত করছে? একজন যদি না বুঝেন, এটার বিরুদ্ধে দেখবেন উনি ব্যবস্থা নেবেন। কারণ অতি কথা উনি পছন্দ করেন না, উনি চায় কাজের মাধ্যমে আপনার যোগ্যতার প্রমাণ দিতে হবে। এবং ইতিমধ্যে উনি কিন্তু নজরদারি করছেন আমরা এমপিরা কি করছি, আমাদের এলাকায় উনি খোঁজ খবর নিচ্ছেন, এবং মন্ত্রীরা কার কোন দপ্তরে কি কাজ করছেন উনি কিন্তু মনিটরিং করছেন। আপনি দেখেছেন যিনি হঠাৎ করে চলে যাচ্ছে আপনার ইয়াতে ওই সচিবালয়ের দপ্তরে দপ্তরে চলে যাচ্ছে যে সেখানে ঠিক মতো কাজ হচ্ছে কিনা। এই যে মাননীয় প্রধানমন্ত্রীর সচিবালয়ে হঠাৎ করে যাওয়া, এটাতে কিন্তু সবাই সতর্ক যে কোনো সময় মাননীয় প্রধানমন্ত্রীর নজরে আমরা চলে আসতে পারি যদি আমরা ঠিক মতো কাজ না করি। তো সুতরাং আমাদের বিরোধী দলের ভাইয়েরা যে বক্তব্যটি দেন, মাঝে মাঝে যে হুমকিটা দেন বলে মনে করি, এটা হুমকি না, জাস্ট ওনারা আমাদেরকে সতর্ক করেন, করতেই পারেন। এবং সেটা আমরাও এ ব্যাপারে সতর্ক আছি যে ওনারা বলবেন, আমরা চেষ্টা করব যেটা যুক্তিসঙ্গত সেগুলি আমরা অবশ্যই সংশোধন করার চেষ্টা করব। কিন্তু ওনাদের প্রতি যদি আমরা আবার কেন ওনারা আমাদের সমালোচনা করলো এটা যদি আমরা আবার পাল্টা জবাব দিতে চাই, সেটা আমরা জবাব দেব কাজের মাধ্যমে। কিন্তু এই কথার মাধ্যমে কথা বলা, সেটা জনগণ সেগুলিতে উপকৃত হবে না। জনগণ কি চায় সেই সেন্টিমেন্ট আমাদেরকে বুঝতে হবে। 17 বছর ফ্যাসিস্ট সরকারের পরে যে গভর্নমেন্ট আসছে, তাদেরকে একটু সময় আমাদের দিতে হবে। 100 দিন ইতিমধ্যে অতিবাহিত হয়েছে। 100 দিনের মধ্যে আপনারা দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রীর পদচারণা, এবং উনি যে ফ্যামিলি কার্ড উনি যে কমিটমেন্ট করেছিলেন, ফ্যামিলি কার্ড বিতরণ অলরেডি আরম্ভ হয়ে প্রথম কিস্তিতে প্রায় 38,000-এর মতন ফ্যামিলি কার্ড বিতরণ হয়েছে। দ্বিতীয় কিস্তির কাজ চলছে। কৃষকদের মাঝে আপনার কৃষকদের বীজ দেওয়া হচ্ছে, কৃষকদের কৃষি উপকরণ দেওয়া হচ্ছে, কৃষকদের কৃষক কার্ড দেওয়া হচ্ছে, কৃষক কার্ডের মাধ্যমে কৃষকরা সুবিধা পাচ্ছে। এই বিষয়গুলি যখন যতই দিন আসবে ততই দেখবেন যে জনগণের কাছে সরকারের ভাবমূর্তি উজ্জ্বল হবে। কারণ জনগণ কিন্তু তাদের সুবিধা
সুবিধাটা চায়। সুতরাং সেই সুবিধাটা যদি তারা পায়, সেখানে যদি আমাদের সমালোচনা কেউ করে, তখন কিন্তু জনগণই তাদের আবার সেই জবাব জনগণ দেওয়ার জন্য প্রস্তুত থাকবে। সুতরাং আমরা বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বিরোধী দল থেকে যে আমাদের প্রতি যে আপনার এগুলি আসবে, আপত্তিগুলি আসবে, সেই আপত্তিগুলি আমরা পজিটিভলি নিয়ে আমরা চেষ্টা করবো সেই সমস্যা কিন্তু আপনি কি নিচ্ছেন? আপনারা তো বিরোধী দলের সমালোচনাকে অনেক সময় দেখা যাচ্ছে একদম অসহ্য মনে হয়, এবং বিরোধী দলকে একরকম আপনারা কোনোভাবেই অ্যাকসেপ্টই করতে পারছেন না, এমন ধরনের অ্যাপ্রোচ আমরা দেখতে পাচ্ছি। সাইফুর ভাই, সাইফুর ভাই, আমি একটু জিজ্ঞাসা করতে চাই। আপনাকে অবশ্যই দেখা যাচ্ছে না জনাব মান্নান সাহেব। হ্যাঁ, আমি দেখার ব্যবস্থা করছি। আমি একটু ভাইকে জিজ্ঞেস করতে চাই যে সমালোচনা ওনারা সহ্য করবেন, অবশ্যই ওনারা বলছেন, বাট গতকালকে কিন্তু সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল, লাঠি পেটা থেকে শুরু করে নিয়ে যা যা করা দরকার সেগুলো করেছেন। এটা কেমন ধরনের চর্চা, যেটা সাধারণ গ্রাহকদের উপরে এভাবে করে অত্যাচার, সাউন্ড গ্রেনেড করা, এটা কিভাবে একটা সভ্য দেশে, গণতান্ত্রিক দেশে, সদ্য জন্ম গ্রহণ করা একটা গণতান্ত্রিক দেশে কিভাবে উনি দেখেন? আমি এটা একটু জিজ্ঞেস করতে চাই। জি জনাব সেলিম। কিন্তু এই বিষয়টাকে আপনি কতটুকু আপত্তিটা, যেমন এখন আমরা যে আমি নিজেও বলছি যে যদি একজন ঋণ খেলাপির হাজবেন্ড যদি এখানে একটা ব্যাংকের পরিচয় মানে চেয়ারম্যান হয়, সেটা অবশ্যই কোনোভাবে জনগণের কাছে কাম্য নয়। ঠিক তেমনি ভাবে যে আমাদের এটা হওয়ার পরে এটার বিরোধিতা করার এবং এটার আপত্তি তোলার বহুবিধ রাস্তা আছে। এখন যদি মব সৃষ্টি করে সেটাকে ভাঙচুর করা হয় এবং সেখানে যদি উত্তেজনার সৃষ্টি করা হয় এবং পরিস্থিতি যদি খারাপের দিকে যায়, তখন তো এটাকে কন্ট্রোল করার জন্য পুলিশকে হয়তো সেই ভূমিকা নিতে হচ্ছে। আমাদেরও বোঝা উচিত যে আমরা কতটুকু করলে একটা সহনশীল পর্যায়ে থাকতে হবে আমাদের সবাইকে। আমরা এক্সট্রিমে, সরকারেরও এক্সট্রিমে যাওয়া উচিত না, আবার বিরোধী দলকেও আপনার এক্সট্রিমে যাওয়া উচিত না। গণতান্ত্রিক দেশে সবাই সবার প্রতি শ্রদ্ধাবোধ যদি থাকে, তাহলে এটা কমে যাবে। সুতরাং কালকে একটা পর্যায়ে এমন হয়ে গিয়েছিল যে সেখানে তখন পুলিশের ভূমিকা নেওয়া ছাড়া কোনো উপায় ছিল না। মানববন্ধনকে আপনি যদি মব বলেন সেলিম ভাই, এটা খুবই দুর্ভাগ্যজনক। তাহলে গণতান্ত্রিক কি আর উপায় থাকবে মানুষের প্রতিবাদ করার? একটা মানববন্ধন, ফেস্টুন নিয়ে দাঁড়িয়ে আছে রাস্তায়, এর চেয়ে আর কি গণতান্ত্রিক আচরণ হতে পারে? না, সেটা মানববন্ধনে ছিল না, সেটা না না, মিছিল এটা ছিল। মিডিয়াতে আসছে তো, মিডিয়া দেখাক যে কোথাও ভাঙচুর করছে। আপনি ভাঙচুর বলেছেন, আপনি মব বলেছেন। এটাকে যদি মব বলে, এটা পূর্ব ঘোষিত ছিল কিন্তু গ্রাহকদের। তাহলে পূর্ব ঘোষিত গ্রাহকদের কর্মসূচি কে যদি মব বলে ফেলেন এবং সেটাকে এভাবে করে যদি রাষ্ট্রযন্ত্র দিয়ে নিয়ন্ত্রণ করতে চান, তাহলে তো এটা হবে না। নিজেদের ভুলটাকে আগে বড় করে দেখার প্রয়োজন আছে আমি মনে করি। আপনি এখনো কিন্তু বলছেন যদি তার ওয়াইফ ঋণ খেলাপি হয়, যদি না, আজকে বাংলাদেশ ব্যাংকের যিনি মুখপাত্র তিনিও বলেছেন যে তার ওয়াইফ ঋণ খেলাপি। এটা তো আর যদির ভিতরে, এটা কনফার্ম। জি অথবা সেলিম ভুঁইয়া, মানে আপনি কি আহ, সেই বিষয়টাকে মব বলতে চাচ্ছেন কিনা, যেটা পূর্ব নির্ধারিত, পূর্ব ঘোষিত একটি অবস্থান আন্দোলন ছিল, সেটিকে মব বলে যেভাবে তাদের। আপনি নিজেও দেখেন ওটা তো মানববন্ধনে ছিল না। মানববন্ধন কি ওইরকম? ওই মানববন্ধন কি রাস্তায় দাঁড়ানো, দাঁড়িয়ে থাকে, আপনার বক্তব্যগুলি আপনি দিবেন, প্রতিবাদ করবেন, সেটা হলো মানববন্ধন। কিন্তু সেটা কি সেই পর্যায়ে ছিল কালকে? সেটা তো সেই পর্যায়ে ছিল না। যখন তখনই ওই ভূমিকা পুলিশে গিয়েছে। যদি মানববন্ধন একটা লোক করবে, সেখানে তো হামলার কোনো প্রশ্নই আসে কেন আসবে? জি, এটিকে মানববন্ধনের কথা বলে আপনারা তো পুরো সমাবেশ করে দিয়েছিলেন জনাব ডক্টর আব্দুল মান্নান, এবং সেখানে একটা মব অবস্থা তৈরি হয়েছে বলেই নিয়ন্ত্রণ করবার সেই অধিকার এবং সেই দায়িত্ব তো সরকারের পক্ষ থেকে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে বলেই তারা হস্তক্ষেপ করেছে এবং সেটিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। কি এটা? আমি একটু দেখাতে চাই, দেখেন একজন গ্রাহক তাকে কিভাবে বেদম পিটিয়েছে, এবং কোনো একটা মিডিয়া দেখাতে পারবে না সেখানে যে কেউ মব তৈরি করেছে, ভায়োলেন্স করেছে, কোথাও আক্রমণ করেছে। প্ল্যাকার্ডে লেখা ছিল সমস্ত বক্তব্য, তারা মুখ দিয়েও দেয় নাই, লিখিত ছিল। হ্যাঁ, একটা মাইকে বক্তব্য দিয়েছে কয়েকজন নিয়মতান্ত্রিক ভাবে, কিন্তু সেখানে তো ব্যাংকিং এরিয়া, সেই এরিয়ার ভিতরে কতটুক
মানে করা যাবে, এটা যারা গিয়েছিলেন তারা জানেন, তারা জেনে সেটা করেছেন। পুলিশ এমন কি জিনিস এখানে ছিল যে সেখানে সাউন্ড গ্রেনেড মেরে, টিয়ার শেল মেরে, লাঠি পিটা করে হাসপাতালে পাঠাইতে হবে এবং প্রায় অর্ধশতাধিক মানুষ সেখানে আহত হয়েছে। এই যে একটা ফ্যাসিস্টের মতো করে আচরণ, এগুলোই জনগণকে ভাবায়। এগুলি আশা করছে না, করেনি জনাব সেলিম ভুঁইয়া। যে আপনি জাস্ট 2 মিনিটে যদি শেষ করেন সেলিম ভুঁইয়া। না, আমি দেখেছি তো আপনার ওই যে যে কথাটি আমার ভাইও বলেছেন, যে এখন মান্নান ভাই বললেন যে সেখানে হয়তো কেউ মানে যে বক্তব্যগুলি, সেই বক্তব্যগুলি আপনি দেখেন, সেই বক্তব্যগুলিতে কিছু উচ্ছৃঙ্খল আচরণ চলে আসছিল এবং এটা ব্যাংকের সামনে। সুতরাং ব্যাংকের সামনে তো এটা স্পর্শকাতর জায়গা, সেখানে তো লুটপাট হতে পারতো। ব্যাংকের সামনে তো ব্যাংকের গ্রাহকরাই গেছে, সেখানে ওই ব্যাংকের জন্যই গেছে। আমি আমি একটু ভাইকে দেখা আপনার ক্যামেরায় দেখা যাচ্ছে, দেখেন কিভাবে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে আছে লোকজন। না, দাঁড়িয়ে থাকা পর্যন্ত ঠিক আছে, তারপরে কিছু ঘটনা ঘটছে। তারপরে এটা গায়ে পাড়া দিয়ে মূলত আপনাদের আমাদের ভিতরে আরো বিভাজন বাড়ানোর জন্য যদি এখন কেউ সেলিম ভাই সুযোগ দিতে এমপি চায়। যেহেতু বলতে তো হবে কিছু একটা। বিভাজনের রাজনীতি করা যাবে না। একটা অংশ চাবে যে এখানে বিভাজন তৈরি করে দেশে একটা বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি করা। এক্স্যাক্টলি, কিন্তু রাইট রাইট। Yes, আমরা আমরাও সরকারের পক্ষ সেটা থেকে বলতে চাই। সেলিম ভাইকে বিপদে ফেলেন না, কঠিন প্রশ্ন করে ইনশাআল্লাহ হয়তো মন্ত্রী হয়ে যাবেন, প্লিজ। আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ সেলিম ভাই, আপনাকে অনেক ধন্যবাদ।